গুড ইভিনিং সবাইকে। তোমরা দেখছো এডুকেশন উইথ সঞ্জিত চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এর আগে কয়েকটা বিদ্রোহ নিয়ে ক্লাস এনেছিলাম এবং বলেছিলাম যে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটা ক্লাস নিয়ে আসছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি কি করানো যায়। এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হচ্ছে তারিক ই মোহাম্মদিয়া। তারিক ই মোহাম্মদিয়া। এই কথার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। মোহাম্মদ প্রদর্শিত পথ। এই ওয়াহাবি আন্দোলনের উৎপত্তি হয়েছিল আরব দেশে। একজন ব্যক্তি ছিল যার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এই ব্যক্তি তার ইসলাম ধর্মের কুসংস্কারগুলো দূর করে সংস্কার আন্দোলন শুরু করে। সেটাই তার যে ধর্ম সম্প্রদায় সেটা ছিল ওয়াহাবি নামে পরিচিত। তার ধর্ম সম্প্রদায়টাকে বলা হতো ওয়াহাবি। ওয়াহাবি। এবং তিনি যে ধর্ম প্রচার করতেন সেটাকে বলা হতো ওয়াহাবিবাদ। 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 সেই ব্যক্তিটার নাম কি? মোহাম্মদ বিন আব্দুল আব্দুল ওয়াহাব। তোমাদের একটা শর্ট দিয়েছিলাম, বলেছিল কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম এবং বলেছিলাম যে ওয়াহাব কথার অর্থ কি। ওয়াহাব কথার অর্থ হলো নবজাগরণ। ওয়াহাব এর অর্থ হলো নবজাগরণ। নবজাগরণ। এটা আরব দেশে এইভাবে শুরু হয়েছিল বা উৎপত্তি হয়েছিল। এবার আমাদের যে ভারতবর্ষে কার মাধ্যমে শুরু হয়েছিল সেটা হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ। তিনি কোথাকার লোক ছিলেন? তিনি দিল্লির মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজের হাত ধরে। নাম কি? শাহ ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ। মনে রাখবে এই আজিজেরই শিষ্য হচ্ছে সৈয়দ আহমেদ বেলভিরি। শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র মানে ভারতে এই ওয়াহাবি আন্দোলন শুরু করলেও এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে সেটা হবে উত্তরপ্রদেশের রায়বেরিলির উত্তরপ্রদেশের রায়বেরিলির সৈয়দ আহমেদ। এই যে শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র শুরু করেছিল, তারাও কিন্তু এই ওয়াহাবি আন্দোলনের শুরু করার উদ্দেশ্য ছিল যে ইসলাম ধর্ম থেকে কুসংস্কার মুক্ত করে কোরআনের নির্দেশে সমাজকে প্রচলিত করা। এক কথায় শুদ্ধি আন্দোলন সংস্কার করা। শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজের উদ্দেশ্য, তাদের চিন্তন অনুযায়ী এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন। কিন্তু যখন উত্তরপ্রদেশের রায়বেরেলি সৈয়দ আহমেদ তার আজিজের সংস্পর্শে আসলো তখন সেই ওয়াহাবি আন্দোলন সম্বন্ধে জানলো এবং সে 1821 খ্রিস্টাব্দে আরবে গেল। সেখানে যাওয়ার ফলে কিন্তু সে ওয়াহাবি বাদ সম্বন্ধে একটু বিশেষ ভাবে জানতে পারলো। জানার ফলে কিন্তু আমাদের আধুনিক ঐতিহাসিকরা বলে যে আরবের ওয়াহাবি আন্দোলনের সঙ্গে ভারতের বা সৈয়দ আহমেদের ওয়াহাবি আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার দেখো এবার
উত্তরপ্রদেশে সৈয়দ আহমেদের নেতৃত্বে কিন্তু ওয়াহাবি আন্দোলনের সংগঠনটা বৃদ্ধি পেতে থাকে এবং অনুগামী বা অনুচরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তো সৈয়দ আহমেদ কি করে, সে কিন্তু খলিফা নিযুক্ত করে। খলিফাটা কি? খলিফা হচ্ছে যে ইসলাম ধর্মের সমাজকে চালনা করা বা নেতৃত্ব দেওয়ার জন্য যে পথ নির্দেশক থাকে তাকেই বলা হয় খলিফা। যদি প্রশ্ন হয় যে ইতিহাসে প্রথম খলিফা বা আরব দেশে নিয়োগ করা হয়েছিল বা যে প্রথম খলিফা কে ছিলেন, তাহলে সেটা হবে আবু বকর। তাহলে আমরা এখানে দেখে নিব যে সৈয়দ আহমেদ 4 জন খলিফা নিযুক্ত করেছিল। তাদের নাম কি? বিলায়েত আলী, বিলায়েত আলী, ইনায়েত আলী, ইনায়েত আলী, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ হোসেন, ফারহাত হোসেন, ফারহাত হোসেন। এই 4 জন খলিফার কাজ কি ছিল? অনুগামী এবং অর্থ ও রসদ সংগ্রহ করে এই ওয়াহাবি আন্দোলনকে জোর করে তোলা বা আরো সংগঠনবদ্ধ করে তোলা। তো এবার কি করে সৈয়দ আহমেদ, আমাদের দেশে যে তখন, আমাদের দেশ তো তখন ইংরেজদের শাসনে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, তো তিনি আমাদের দেশকে বলতো যে এটা দার উল হার্ব, দার উল হার্ব। দার উল হার্ব কথার অর্থ হলো শত্রুর দেশ, শত্রু দেশ। এই দেশে মানে তাদের বাসযোগ্য নয় এই দেশ, এই ব্যাপারটা বলছিল। তো তিনি কি করেছিল, সৈয়দ আহমেদ ও তার যে অনুগামীরা ছিল তারা কিন্তু এইভাবে সংগঠন করছিল এবং বিভিন্ন হিন্দু রাজাকেও কিন্তু চিঠি লিখেছিল বা তাদের সঙ্গে একত্রিত হতে চিঠি লিখেছিল বা তাদের অনুরোধ করেছিল। তো হিন্দু রাজা অনেককে করেছিল এবং তারা কি করে, যখন এইরকম চলতে থাকে বা দারুল হার্ব বললো, তারপরে তারা কি করলো, উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ আফগানিস্তানের সীমান্তে তারা কিন্তু এই দেশ ছেড়ে চলে গেল। চলে যাওয়ার ফলে সেখানে কিন্তু গেল, সেখানেও সংগঠন তৈরি করলো। সংগঠন তৈরি করার পরে আস্তে আস্তে কিন্তু শিখদের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তো সৈয়দ আহমেদ শিখদেরও কিন্তু ইসলামদের শত্রু বলে মনে করতেন, এটা সৈয়দ আহমেদ বলেছেন। তো এবার শিখদের সঙ্গে 1827 খ্রিস্টাব্দে যুদ্ধে লিপ্ত হয়। দীর্ঘ 4 বছর যুদ্ধ চলার পরে তারা যুদ্ধে জয়ী হয় এবং আবার শিখদের সঙ্গে যুদ্ধ হয়। তখন 1831 সালে বালাকোটের যুদ্ধে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ মারা যান। ঠিক আছে, এবার কি হয়, সৈয়দ আহমেদ মারা যাওয়ার পরেও কিন্তু এই আন্দোলন চলতে থাকে। উত্তর পশ্চিম সীমান্ত, বিহার, বাংলা, এই সব অঞ্চল আরো ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলনকে দমন করতে প্রায় 1864 সাল পর্যন্ত মানে সময় লাগে এবং 1864 সালে অনেক বিদ্রোহীকে হত্যা করা হয়, মানে প্রচুর সংখ্যক বিদ্রোহীকে হত্যা করা হয় এবং এই বিদ্রোহটা বা ওয়াহাবি আন্দোলনটা পুরোপুরি সমাপ্ত করতে সময় লাগে 1885 সাল।
এটা হচ্ছে ভারতে। এবার যদি বলা হয় বাংলায়, বাংলায় ওয়াহাবি আন্দোলন কার হাত ধরে শুরু হয়েছিল, তো সেটা হবে তিতুমির। কার হাত দিয়ে? তিতুমিরের হাত দিয়ে। তিতুমির, তিতুমির। এই তিতুমিরের পুরো নাম হচ্ছে মীর নিসার আলী। মীর নিসার, মীর নিসার আলী। জন্ম কোথায়? 24 পরগনার, 24 পরগনার বাহাদুরপুর, 24 পরগনার বাদুরিয়া থানার, আচ্ছা বাদুরিয়া, বাদুরিয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করে। হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করে। হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করে। হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করে। তিতুমির মানে তার যে দেশে বা সমাজে যে সুদখোর জমিদার ছিল তাদের বিরুদ্ধে কিন্তু তিতুমির মানে এই ওয়াহাবি আন্দোলনটা শুরু করেছিল। তো তিতুমির মানে সব থেকে বেশি যে জমিদারটা অন্যায় বা অত্যাচার করেছিল সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। পুরার জমিদার কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় তার অত্যাচার কিন্তু একদম মানে যাকে পরে ছড়িয়ে পড়েছিল, তার অত্যাচারের সীমা আর ছিল না। তো তিতুমির যে সংগঠন তৈরি করে ওয়াহাবি আন্দোলনে, সেখানে যে যারা অনুগামীরা বা যারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হবে তাদের কিন্তু দাড়ি রাখতে হতো। তিতুমির নির্দেশ দিয়েছিল যে আমার ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হবে তাদের দাড়ি রাখতে হবে। এবার এই কৃষ্ণদেব রায় আদেশ দিয়েছিল যারা তিতুমিরকে স্থান দিবে বা আশ্রয় দিবে বা দাড়ি রাখবে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। তখন এই তিতুমির কি করেছিল, অত্যাচার সহ্য না করতে পেরে 300 অনুচর সহ কৃষ্ণদেব রায়ের প্রাসাদে আক্রমণ করে এবং আক্রমণ করার ফলে সেখানে বিভিন্ন মুসলিম ধনী সম্প্রদায় আরো অনেক লোক হিন্দু মুসলিম মানে কাউকে শুধু টার্গেট না করে সে ধনী সম্প্রদায় যারা মহাজনদের সঙ্গে উঠতে বসতো সেই রকম লোকদের সবার উপরে ধন সম্পত্তি লুণ্ঠন করে বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে তার কিন্তু মানে আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং তার ব্যাপকতা বৃদ্ধি পেতে থাকে। এবং সেখানে ইংরেজ রাজত্বের অবসান ঘটিয়ে নিজেকে বাদশাহ বলে প্রতিষ্ঠিত করে। এবার তিনি কি করে, একজন ওয়াহাবিকে মঈনুদ্দিন নামে একজন ওয়াহাবিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে। মঈনুদ্দিন নামে একজন ওয়াহাবিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে। এবার তার ভাগিনেও গোলাম মাসুমকে কিন্তু সেনাপতি নিয়োগ করে। গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করে। এবার এইভাবে তিনি সেই অঞ্চলটাতে কিন্তু নিজের প্রভাব বিস্তার করেছিল এবং টাকি, গোবরডাঙ্গা প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সে কি করেছিল, মানে জমি রাজস্ব আদায় করতে লেগেছিল। এই ঘটনাটাকেই বারাসাত বিদ্রোহ বলা হয়। বারাসাত, একটা কথা মনে রাখবে, এই ওয়াহাবি আন্দোলনকে বাংলার যে ওয়াহাবি আন্দোলন সেটাকে কখনো কখনো বারাসাত বিদ্রোহ বলা হয়।
বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহ। এবার তিতুমির, আচ্ছা আর একটা বলা হয়নি যে সৈয়দ আহমেদ যখন উত্তর পশ্চিম সীমান্ত বা আফগানিস্তানে গিয়েছিল তখন কিন্তু সে সিতানাই তাদের ঘাঁটি স্থাপন করেছিল। তাদের ঘাঁটি কি? সিতানা। এবং সেই সিতানা দখল করার জন্য 1850 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত 16 বার আক্রমণ চালিয়েছিল ইংরেজরা। তারপরেও তারা মানে দখল করতে পারেনি। এবার তিতুমির তার যে কেন্দ্র, তার কেন্দ্র করেছিল কোথায়? বাদুরিয়া থেকে 10 কিলোমিটার দূরে নারকেল বেরিয়া গ্রামে। নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা স্থাপন করেছিল। তাহলে নারকেল বেরিয়া গ্রামটা ছিল তার কি? সদর দপ্তর, এবং সেখান থেকেই সে সবকিছু করত। তো অতঃপর কি হয়, অ্যাটাক করে ইংরেজরা, তারপরেও কিন্তু কিছু হয়েছিল না। কিন্তু শেষ পর্যন্ত 1831 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং এর আমলে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে, কার নেতৃত্বে? কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে কামানের আঘাতে এই বাঁশের কেল্লা কিন্তু ধ্বংস করা হয়। এইভাবে ওয়াহাবি আন্দোলন, তিতুমির যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ ওয়াহাবি আন্দোলন মানে ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল। তারপরে এই আন্দোলনের এইভাবে বাঁশের কেল্লা ধ্বংস হওয়ার পরে এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে